ছিল, মানে হচ্ছে কিভাবে আমরা এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারি, মানে হচ্ছে পোলারাইজেশন ইম্পোজ করে আমরা হচ্ছে কিভাবে কোরেশন মিনিমাইজ করতে পারি। ওই চ্যাপ্টারটা দেখছিলাম, সেটা ক্যাথোডিক প্রোটেকশন পার্টে ছিল আর কি। তো ক্যাথোডিক প্রোটেকশন পার্টটা যদি হচ্ছে আমরা আরেকটু হচ্ছে ওভারভিউ দিয়ে আসি, আমরা এটা দেখেছি কি চেঞ্জিং দ্য ইলেকট্রিক পটেনশিয়াল অফ দ্য মেটাল এন্ড অ্যালয় ওই টাইপের মধ্যে পড়ে। তো ক্যাথোডিক প্রোটেকশন কিভাবে করব সেটা দেখেছি আমরা, পোলারাইজেশন যখন করতে থাকি তখন হচ্ছে যে লোকাল সেল থাকবে, পোরেশন সেল গুলো থাকবে, সেটা হচ্ছে যদি আমরা হচ্ছে বাইরে থেকে পটেনশিয়াল অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ওপেন ওপেন সার্কিট যে হচ্ছে অ্যানোডিক পটেনশিয়াল ওটার কাছাকাছি যদি চলে আসে, তখন মানে হচ্ছে কোরেশন কারেন্ট জিরো। ওই এনভায়রনমেন্টকে আমরা বলতেছি ক্যাথোডিক প্রোটেকশন। দ্যাট ইজ উই আর বেসিক্যালি কনভার্টিং আওয়ার corroding material into the anode material. This is what we are actually doing with the cathodic protection system. So we can classify the cathodic protection system into two types. One is our কি ছিল impressed, one is impressed line method and another one is the sacrificial anode method. So হচ্ছে দুই ভাবে আমরা এই কারেন্টটা হচ্ছে ইম্পোজ করা ট্রাই করেছি। তো প্রথমে জিনিসটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোড দিয়ে কিভাবে করা যায়, সেটা দুটো ড্রব্যাক দেখেছিলাম আমরা। তো সেটা জিনিস হচ্ছে আমার কত, একটা হচ্ছে আমার ওইখানে ইয়েতে ঝামেলা, সেটা হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে সঠিকভাবে না পেলে হচ্ছে আমার ফিটিং কোরেশন হতে পারে, সেটার কথা বলেছিলাম। আর একটা হচ্ছে সয়েল রেজিস্টিভিটি একটা প্রবলেম ছিল। এটা দুই জায়গার জন্যই সমস্যা, এটা হচ্ছে আমার স্যাক্রিফিশিয়াল অ্যানোড মেথডের জন্য এবং হচ্ছে আমার ইমপ্রেসড কারেন্ট মেথডের জন্য, দুটার জন্যই হচ্ছে সেম প্রবলেম উই আর ফেসিং। সো হোয়াট উই ক্যান ডু টু ইমার্স ইনভার্স দিস, দ্যাট ইজ ইউজ অফ দ্য ব্যাকফিল। ব্যাকফিল ইউজ করলে যেটা হবে, আমার হচ্ছে সয়েলের রেজিস্টিভিটিটা অ্যাকচুয়ালি কমে আসবে। সো বেন্টোনাইট সলিউশন থাকে, জিপসাম থাকে, আর হচ্ছে আমার কত সোডিয়াম সালফেট থাকে। সো এগুলো হচ্ছে রেজিস্টিভিটি কমায় নিয়ে আসে, কন্ডাক্টিভিটি বাড়ায়। আরেকটা বলেছিলাম সেটা হচ্ছে কোটিং, যদি হচ্ছে ইনঅর্গানিক কোট, সরি, যদি হচ্ছে আমরা নন কন্ডাক্টিভ কোটিং ইউজ করি, যেটা হচ্ছে আমার ম্যাটার অফ ইন্টারেস্ট বা যার হচ্ছে পোর্শন কমাতে চাচ্ছি, সেটা যদি কোটিং দিয়ে হচ্ছে ফিল করে রাখি, যেটা হবে কারেন্ট যেটা হচ্ছে আমরা পাবো, মানে স্যাক্রিফিশিয়াল অ্যানোড থেকে বা ইমপ্রেসড কারেন্ট থেকে যে কারেন্ট আমার দরকার ছিল ফাই কোরেশন ইকুয়াল জিরো বানায় নিয়ে আসার জন্য, আই কোরেশন জিরো বানায় নিয়ে আসার জন্য, ওই কারেন্টে ইভেনলি ডিস্ট্রিবিউট হবে। যেটা হবে সেটা হচ্ছে আমার কত লঙ্গার পাইপলাইন আমরা তখন সেভ করতে পারবো, বা হচ্ছে আমার ওই কোরেশনের যে হচ্ছে প্রবলেমটা ছিল হচ্ছে আমার কারেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে, সেটা হচ্ছে এলিমিনেট হয়ে যাবে কমপ্লিটলি। তো এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। তারপর হচ্ছে আমরা কত ব্যাকফিল গুলা কি সেটা ইকোনমিক্স দেখেছিলাম, কোথায় কোথায় ইউজ করা হয় সেটা হচ্ছে দেখেছিলাম। So today we are going to discuss the cathodic protection part, anodic protection part. অ্যানোডিক প্রোটেকশন পার্ট হচ্ছে যদি আমরা ইয়ে করি, পোলারাইজেশনের সাথে রিলেটেড ছিল, সেটা হচ্ছে আমরা কত অ্যানোডিক পোলারাইজেশনের সাথে রিলেটেড। এটাকে আমরা আলাদা করে একটা নাম ছিল, সেটা হচ্ছে পেসিভিটি। ওই চ্যাপ্টারটা যদি, ইফ ইউ ক্যান রিকল, চ্যাপ্টার 5 অর পেসিভিটি চ্যাপ্টার। পেসিভিটির পার্টটা কি ছিল, কেউ একজন বলতে পারবেন হচ্ছে অ্যাক্টিভ পেসিভ বিহেভিয়ার মানে কি? তার একটা লেয়ার পরে ক্যাথোডিক টাইপের আছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভ পেসিভ বিহেভিয়ার সব ধরনের ম্যাটেরিয়াল দেখায় না, যেটা হচ্ছে দেখায় অধিকাংশ অ্যাক্টিভ পেসিভ বিহেভিয়ার দেখানোর মতো ম্যাটেরিয়াল হচ্ছে ফেরাম, ক্রোমিয়াম হতে পারে, দেন নিকেল হতে পারে, লেড হতে পারে, এরকম অল্প কিছু ম্যাটেরিয়াল একটা পেসিভ বিহেভিয়ার দেখায়, মানে হচ্ছে এক্সপেরিমেন্টালি অবজারভেবল আর কি, সবাই দেখানোর কথা, সবারই পড়বে, ডায়াগ্রাম পাওয়া যায়। তো ওইগুলোর জন্য, অন্য মেটাল গুলোর জন্য এটা ডিফিকাল্ট, কারণ হচ্ছে ওই যে পরিমাণ কারেন্টটা লাগে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। মানে হচ্ছে এর জন্য ওই থিন লেয়ার গুলা হচ্ছে দেখা যায় না। তো এই যে মেটাল গুলা যেখানে আছে সেটার হচ্ছে দেখা যায় ওই পেসিভ কারেন্টটা অনেক কম, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টালি অবজারভেবল আর কি, সেজন্য হচ্ছে এগুলো বাস্তবে হচ্ছে তেমন হচ্ছে অবজার্ভ করা যায় বা হচ্ছে এক্সপ্লেন করা যায়। তো হোয়াট ইজ পেসিভিটি? পেসিভিটি জিনিসটা হচ্ছে আমরা যখন অ্যানোডিক পোলারাইজেশন করতেছিলাম, অ্যানোডিক পোলারাইজেশনের কার্ভ ছিল এরকম, তাই না? হচ্ছে অ্যানোডিক পটেনশিয়াল এভাবে বাড়তেছিল, মানে হচ্ছে মোর নোবেলের দিকে যাচ্ছে অ্যানোডিক পটেনশিয়াল ফাই সি, ফাই এ। তো কিছু মেটাল আছে, এই মেটাল গুলা যখন হচ্ছে আমার দেখা যায় হচ্ছে কনসেন্ট্রেটিক নাইট্রিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, ওদের মধ্যে যখন ইমার্স অবস্থায় থাকে, তখন দেখা যায় যত হচ্ছে কারেন্ট একটা পেসিভ বিহেভিয়ার দেখা যায়, যতই হচ্ছে আমরা ওখানে পটেনশিয়াল বাড়াই না কেন, ওর হচ্ছে কোনো কোরেশন হয় না। এই পুরো ফিগারটাকে যদি আমরা এক্সপ্লেন করি, যেটা হয় লগ আই ভার্সেস ফাই, এটা হচ্ছে আই কোরেশন বেসিক্যালি। আমরা বাইরে থেকে হচ্ছে পটেনশিয়াল বাড়াচ্ছি। প্রথমে হচ্ছে অ্যাক্টিভ জোন, যেটা ওর কোরেশন হচ্ছে, এখানে যত আমরা পটেনশিয়াল বাড়াতে থাকবো,
তত দেখা যাবে কি হচ্ছে পোলারাইজেশনের পটেনশিয়াল বাড়াচ্ছি, কারেন্ট হচ্ছে তত বাড়তেছে, মানে হচ্ছে এদিক বরাবর ফাই কোরেশন বাড়তেছে। এটা হচ্ছে ফ্যারাডেস ল অনুসারে চলতে থাকবে, কারেন্ট যত বাড়বে তত হচ্ছে আমরা দেখা যাবে কোরেশন তত বাড়তেছে। কিন্তু আফটার রিচিং এ সার্টেন পয়েন্ট, দ্যাট ইজ ইউর ডিনোটিং উইথ দ্য আই ক্রিটিক্যাল, এই মানে হচ্ছে কারেন্টে যাওয়ার পর দেখা যাবে হঠাৎ করে হচ্ছে একটা আই প্যাসিভ আই আরেকটু মানে কোরেশন কারেন্টটা হচ্ছে র্যাপিডলি জাম্প করে, মানে র্যাপিডলি হচ্ছে কমে আসে। তখন হচ্ছে দেখা যায় কি যতই আমরা হচ্ছে পটেনশিয়াল বাড়াই না কেন, পটেনশিয়াল বাড়াচ্ছি কিন্তু হচ্ছে কোরেশন কারেন্টে কোনো চেঞ্জ হয় না, মানে হচ্ছে কোরেশন কিন্তু আর ওরকম হচ্ছে না, যেটা হচ্ছে একটু আগে হচ্ছিল, কারেন্ট যত বাড়াচ্ছি কোরেশন তত বাড়তেছে, ওরকম হচ্ছে আমরা আর পাচ্ছি না। এই জোনটাকে বলি আমরা পেসিভ জোন। পূর্বে ডায়াগ্রামেও একটা পেসিভ জোন ছিল। পেসিভ জোনে যেটা হয় সেটা হচ্ছে হচ্ছে কোরেশনটা হয়, কোরেশন বন্ধ হয় না, কোরেশন হচ্ছে আই পেসিভ যে কারেন্টটা, যে কারেন্টটা পাচ্ছি ওই কারেন্ট অনুসারেই কোরেশন হতে থাকে। এটা হচ্ছে আমার এটার। তো যদি ফার্দার আরো বাড়াতে থাকে পরে যেটা হয় আফটার পার্টিকুলার পয়েন্ট, তখন হচ্ছে আবার কোরেশন কারেন্ট মানে ফায়ার সাথে সাথে বাড়তে থাকে, মানে হচ্ছে পটেনশিয়ালের সাথে সাথে বাড়তে থাকে। সেটা হচ্ছে অক্সিজেন ইকুইলিব্রিয়াম, এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি অক্সিজেন ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তখন হচ্ছে অক্সিজেন রিডিউসিং হওয়া শুরু করে এবং অক্সিজেন এভালুয়েশন হতে থাকে, পানি থেকে বুদবুদ আকার অক্সিজেন বেরোতে থাকবে, ইলেকট্রোডের হচ্ছে রিয়েকশনটা রিপ্লেস হয়ে যাবে। তো এতদূর পর্যন্ত নর্মালি যেতে হয় না, এটা হচ্ছে অনেক হাই লেভেলের পটেনশিয়াল লাগে, আমরা এতদূর যাবো না। তবে এই জোনটা খুবই ইন্টারেস্টিং এই কারণে, তো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট যদি আমরা ওর মধ্যে ইম্পোজ করতে পারি, দেখা যাচ্ছে ওর কোরেশনটা হচ্ছে খুবই র্যাপিডলি ফল করে, মানে হচ্ছে ওটা নোবেল দিকে চলে যায়। নোবেল দিকে চলে যাওয়া মানে হচ্ছে কোরেশন কমে আসবে। সো দিস প্যাসিভ জোন ইজ অ্যাকচুয়ালি নোবেল জোন। এখানে কোরেশনটা খুবই কমে আসে, জিরো হয় না, ক্যাথোডিক প্রোটেকশনের মধ্যে জিরো হবে না। কারণ ক্যাথোডিক পটেনশিয়ালে কি ছিল আমরা দেখেছিলাম, ক্যাথোডিক ক্যাথোডিক প্রোটেকশনের জন্য আই কোরেশনটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছিল, আমরা জিরো বানাচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু জিরো হবে না, পোর্শনটা চলতে থাকবে, সেটা হচ্ছে আই প্যাসিভে চলতে থাকবে, এটা হচ্ছে অনেক কম, একদমই হচ্ছে কম আর কি। তো ওইটা হচ্ছে আমরা পার্টিকুলার, এটা খুব ইন্টারেস্ট যে কোনো অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট থাকবে, কোরোশনের জন্য অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট আছে, যেমন কনসেন্ট্রেটিক সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটিক নাইট্রিক অ্যাসিড, এরকম সিস্টেম হচ্ছে খুব অ্যাগ্রেসিভ হয়, বা ফ্লোরাইড হাইড্রোফ্লোরাইড অ্যাসিড গুলা। তো ওইটার জন্য দেখা যায় হচ্ছে এই অ্যানোডিক পোলারাইজেশনটা বেশি ইউজ করা হয়, বা অ্যানোডিক প্রোটেকশনটা বেশি ইউজ করা হয় আর কি। তো এখানে আমরা যদি হচ্ছে এখান থেকে যদিও বাংলা কথাবার্তা, কিন্তু এখান থেকে কিন্তু ম্যাথ দেওয়া যায়, তো হচ্ছে এই ফিগার থেকে যদি বলা হয় যে আই প্যাসিভ হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, বা আই ক্রিটিক্যাল এতটুকু ছিল, তাহলে এখানে কতটুকু হচ্ছে থিকনেস আমরা মেনটেন করতে হবে পরে এত টাইম বিং, মানে কোরেশন চলতে আছে, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের, আমরা ইকুয়েশন যেটা লিখেছিলাম কে আইটি, এরকম একটা ইকুয়েশন ছিল না ফ্যারাডেজ ল অনুসারে, ডাব্লিউ ইকুয়াল টু কে আইটি, এটা হচ্ছে কতটুকু হচ্ছে ওয়েট এমজি অর কেজি, ওয়েট হচ্ছে কত দিয়ে ইয়ে হচ্ছে কোরেশন হচ্ছে সেটা, আই ছিল হচ্ছে কারেন্ট এম্পিয়ারে, আর টি হচ্ছিল টাইম, আর কে হচ্ছে গ্রাম পার কুলম্ব, যে হচ্ছে ফ্যারাডেস কনস্ট্যান্ট ছিল। এরকম একটা ইকুয়েশনের কথা মনে আছে না আমাদের? করিনি স্যার, এটা করা হয়নি হুম। স্যার, আমরা এটা আসলে করাই না। কোন মানে প্রথম দিকের চ্যাপ্টারে একদম প্রথমে যখন ইন্ট্রোডাকশন টু কোরেশন শুরু হয়েছিল তখন সেটা বলেনি, এখান থেকে কোনো ম্যাথ দেয়নি, মানে হচ্ছে কিভাবে মানে কারেন্ট থাকলে বা টাইম থাকলে কতটুকু কোরেশন হবে, কতটুকু ক্ষয় হবে, ওরকম ক্যালকুলেশন কোনো ছিল না, আপনাদের করায়নি? না স্যার, এরকম করা হয়নি। তবে ওই আমাদের পোটেনশিয়াল দিয়ে এইগুলো করা হয়। আচ্ছা, আপনার কথা হচ্ছে কেটে কেটে আসতেছে, আমি শুনতেছি না পুরোটা। তো আচ্ছা, না করালে হচ্ছে আমি কিছু পর করাবো না, মানে আমার মানে সিলেবাসে আমি হচ্ছে কিছু ম্যাথ করে দিব না ওখান থেকে। তো এখানে কিছু ম্যাথ আসলে থাকে প্রথম দিকের চ্যাপ্টার যেগুলো থাকে, ইন্ট্রোডাকশন টু কোরেশন, ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসলে ম্যাথ দেওয়া যায়, বরং আমার পার্ট থেকে ম্যাথ হচ্ছে ডিফিকাল্ট, কিন্তু এখানেও যতটুকু ম্যাথমেটিক্যাল পার্ট আছে সেখান থেকে ম্যাথ আসলে একটু একটু করে তুলে দেওয়া যায়, যেমন আমি যেটা বললাম এখান থেকে ম্যাথ আমি করাতে পারি যদি হচ্ছে অ্যানোডিক পোলারাইজেশন করতে চাই, তাহলে হচ্ছে আমার যদি ওই মেটালটার পেসিভ কারেন্ট এতটুকু থাকে, আমার কতটুকু থিকনেসের হচ্ছে আমার ইয়ে করতে হবে, মানে কোরেশন অ্যালাউন্স দিতে হবে, এটা সেভ করার জন্য পরে মনে করেন 5 বছর বা 6 বছর পর্যন্ত আমি সেভ করতে চাচ্ছি, সো হোয়াট উইল বি দ্য থিকনেস, কোরেশন থিকনেস। সো দোজ ম্যাথ ক্যান বি ইমপ্লিমেন্টেড ফ্রম দিস থিওরিটিক্যাল অবজারভেশন। সো এইটাই হচ্ছে ওই ইকুয়েশনটা ছিল ডাব্লিউ ইকুয়াল টু কে আইটি, যেটা ফ্যারাডেস ল থেকে আসে, যে ইন্টারেও করে আসার কথা, মানে আপনাদের যেটা সিলেবাসে ছিল ওই ম্যাথের চ্যাপ্টার গুলাতে ছিল, ইলেকট্রিক মানে ইলেকট্রোপ্লেটিং চ্যাপ্টার গুলাতে, ডাব্লিউ হচ্ছে আমার কতটুকু হচ্ছে কোরেশন হচ্ছে সেটা, কতটুকু কোরেশন হচ্ছে সেটা, মানে এমজি বা কেজি,
ওই হিসেবে এক্সপ্রেস করা যায়। কে হচ্ছে ওই পার্টিকুলার মেটালের জন্য একটা কনস্ট্যান্ট, ফেরামের জন্য একরকম হবে, ফেরাসের জন্য, ক্রোমিয়ামের জন্য একই রকম হবে। এটা গ্রাম পার কুলম্বে ইউনিটে দেওয়া হয়। আই হচ্ছে কারেন্ট, কোরেশন কারেন্ট, কতটুকু কারেন্ট এখানে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ারে। আর টি হচ্ছে টাইম। তো অ্যাম্পিয়ার আর টাইম হচ্ছে আমরা ইয়ে করলে আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে কি কিউ বাই টি, তাই না, ওই চার্জ ডিভাইডেড বাই টাইম। সো কিউ ইকুয়াল টু হচ্ছে আই টি। সো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার সেকেন্ড হচ্ছে কুলম্ব, সেটাকে হচ্ছে আমরা কুলম্ব বলি, চার্জের ইউনিট কুলম্ব। আই হচ্ছে অ্যাম্পিয়ারের, আর হচ্ছে আপনার টাইম হচ্ছে যেভাবে এক্সপ্রেস করতে চান নর্মালি সেকেন্ড এক্সপ্রেস করলে কুলম্ব পাওয়া যায়। তো ফ্যারাডে ল যেটা বলেছিল সেটা হচ্ছে যতটুকু হচ্ছে আমার কোরেশন অ্যামাউন্ট সেটা ইজ প্রপোর্শনাল টু দ্য চার্জেস, ওখানে কতটুকু চার্জ দিয়েছি। তো ডাব্লিউ ইকুয়াল টু তখন আমরা প্রপোর্শন চিহ্ন উঠে দিলে কিউ কে ডাব্লিউ কে কে কিউ হবে। কেটা হচ্ছে ওই পার্টিকুলার ম্যাটারের জন্য কনস্ট্যান্ট, কতটুকু হচ্ছে পার কুলম্বতে কতটুকু কোরেশন হয় বা কতটুকু ডিপোজিশন হতে পারে, সেটাকে নর্মালি আমরা গ্রাম পার কুলম্ব আকারে এক্সপ্রেস করি ইউনিটটাকে। তো এরপরে যেটা আমরা কি ইউ এর মান বসায় দেই কে আইটি। এই ছিল বেসিক ইকুয়েশন কোরেশন অ্যামাউন্ট বের করার জন্য পার্টিকুলার টাইমে আর কারেন্ট কতটুকু। তো সেখান থেকে এখান থেকে অ্যানোডিক পোলারাইজেশন আসলে ম্যাথ দেওয়া যায়, একটু ফিগার থেকেই দেওয়া যাবে আর কি, সেটার আমি কথা বললাম আর কি। তো এই যদি এইটুকু বুঝছেন তো, তাই না, ডাব্লিউ ইকুয়াল টু কে আইটি কিভাবে আসছে? জি স্যার, বুঝতে পারছি স্যার এখন। হুম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস ফোকাস থাকবে আর কি, পেসিভ জোনে চলে যাওয়া। বেসিক্যালি হচ্ছে আমরা যেতে চাচ্ছি কোন জোনটার মধ্যে, এই পেসিভ জোন নিয়ে আমাদের ইন্টারেস্ট। তার মানে পেসিভ জোনে যেতে হলে আমাকে অবশ্যই যেটা হচ্ছে ফাই, ফাই অবশ্যই এমন ভাবে সেট করতে হবে ফাই ক্রিটিক্যালের চেয়ে বেশি। ক্রিটিক্যালের চেয়ে যদি বেশি হয় মানে হচ্ছে যে এই পয়েন্টটা, এই পয়েন্টের করেসপন্ডিং যে ফাইটা, এই ক্রিটিক্যাল কারেন্টের চেয়ে বেশি গেলে দেখা যাবে এই কার্ভটা জাম্প করে কোথায় চলে আসছে, এখানে পেসিভ জোনে চলে আসছে। তো আমার যে ইম্পোস্ট পটেনশিয়ালটা থাকবে বা ইম্পোস্ট কারেন্ট থাকবে সেটা হচ্ছে ফাই থেকে বেশি হতে হবে। তার মানে ইম্পোস্ট কারেন্ট আই মাস্ট বি গ্রেটার দেন আই ক্রিটিক্যাল। যদি আই ক্রিটিক্যালের চেয়ে বেশি হয় তখন আমরা এই জোনে চলে আসতে পারবো, তখন হচ্ছে পেসিভ জোনে চলে আসছে। কোরেশন কারেন্ট তখন হবে আই পেসিভ। ইম্পোস্ট কারেন্ট আই, এটা হচ্ছে ইম্পোস্ট কারেন্ট যেটা বাইরে থেকে আপনি প্রোভাইড করতেছেন। আর যেটা কোরেশন কারেন্ট, যেটা যেই রেটে অ্যাকচুয়ালি হচ্ছে কোরেশন হবে সেটা হচ্ছে আই পেসিভ কারেন্ট, এটা হচ্ছে খুবই স্মল থাকে। তো এই জোনে হচ্ছে আমরা রাখতে যাব। এটা হচ্ছে আমার অ্যানোডিক পোলারাইজেশনের হচ্ছে অ্যানোডিক পোলারাইজেশন, অ্যানোডিক হচ্ছে প্রোটেকশনের মেইন কনসেপ্ট। এইটুকু সবাই বুঝতে পারছি? জি স্যার। যে একজনই শুধু কথা বলছেন, বাকিরা কি হচ্ছে বুঝতেছেন নাকি হচ্ছে? স্যার জি দেখতেছে স্যার, সবাই। বুঝতেছে। বুঝতেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমার সাথে রেসপন্স করে নিতে। তো যেটা পরের জিনিসটা হচ্ছে এবার বাস্তবে কিভাবে আমরা করি, এটা এখানে দেখাচ্ছে। মনে করেন হচ্ছে আমরা স্টিল ট্যাঙ্ক টার্ম হচ্ছে আমরা প্রোটেক্ট করতে চাচ্ছি, এটা হচ্ছে ফেরাস অ্যালয়, তাই না, ফেরাস ক্রোমিয়াম ওরকম থাকতে পারে, ওর সাথে ম্যাঙ্গানিজ থাকতে পারে। তো বেসিক্যালি ফেরাম, ফেরাম কার্বনের জন্য আমরা ধরতেছি। তো এখানে যেটা হবে বাইরে থেকে আমার পটেনশিয়াল স্টেট দিয়ে ওই পটেনশিয়ালটা অলওয়েজ মেনটেন করতে হবে, যে পটেনশিয়ালের জন্য আপনার আই ইকুয়াল টু আই গ্রেটার দেন আই ক্রিটিক্যাল, ওই পটেনশিয়ালটা আমরা অলওয়েজ মেনটেন করতে হবে। এর জন্য পটেনশিয়াল স্টেট ইউজ করতেছি কনস্ট্যান্ট পটেনশিয়াল মেনটেন করার জন্য। তো পটেনশিয়াল স্টেটের তিনটে ইলেকট্রোড নর্মালি থাকে। একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইলেকট্রোড, যেটা হচ্ছে আমরা অ্যানোড হিসেবে ইউজ করব। একটা রেফারেন্স ইলেকট্রোড থাকে, এটা হচ্ছে মিডলে থাকে দুইটার মধ্যে। একটা হচ্ছে আপনার অ্যানোড, একটা ক্যাথোডের মধ্যে থাকে হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড, নর্মালি প্লাটিনামের হয়, লেডের হতে পারে, এরকম হতে পারে। আর একটা হচ্ছে অক্সিলারি ক্যাথোড, যেটা হচ্ছে সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। এটা মনে করেন কনসেন্ট্রেটিক সালফিউরিক অ্যাসিড আছে, আর এই বাকিগুলো হচ্ছে সিস্টেম। সো স্টিল ট্যাঙ্ক এটাকে হচ্ছে আমরা হচ্ছে সেট করতে যাচ্ছি, দ্যাটস আওয়ার মেইন টার্গেট। তো এখানে যদি হচ্ছে আমরা ওই পটেনশিয়ালটা অ্যাপ্লাই করে রাখি অলওয়েজ, যে পটেনশিয়াল ডিফারেন্সটা এটা হচ্ছে আমরা নর্মালি রেফারেন্স ইলেকট্রোডের সাথে অ্যানোডের যে পার্থক্য সেটাকে হচ্ছে আমরা বলি অ্যানোডের ইলেকট্রিক পটেনশিয়াল। আর ক্যাথোডের সাথে পার্থক্য হলে সেটা হচ্ছে ফাই অফ ক্যাথোড, সেটা হচ্ছে ক্যাথোড পটেনশিয়াল বলি। তো আমরা ক্যাথোড পটেনশিয়াল নিয়ে তেমন হচ্ছে ইন্টারেস্টেড নেই, ওয়ার জাস্ট ইন্টারেস্টেড উইথ অ্যানোড পটেনশিয়াল, অ্যানোডে কতটুকু পটেনশিয়াল ইম্পোজ করা হয়েছে। ওই অ্যানোড পটেনশিয়াল যদি যে কারেন্টটা ফ্লো করবে ইম্পোজ করবে সেটা যদি হচ্ছে আই ক্রিটিক্যালের চেয়ে বেশি হয় ওই পার্টিকুলার মেটালের জন্য, যেমন ফেরামের আই ক্রিটিক্যাল, এটার যদি চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে দেখা যাবে ফেরামটা প্যাসিভ জোনে চলে আসবে, ওর হচ্ছে কোরেশন খুবই খুবই কমে আসবে। সো এইভাবে হচ্ছে আমরা এটা নর্মালি হচ্ছে কোনো স্টোরেজ ট্যাঙ্ক গুলোকে হচ্ছে সেভ করে রাখি, মানে অ্যানোডিক পটেনশিয়াল অ্যাপ্লাই করে। তো এখন অ্যানোডিক পটেনশিয়ালে যদি হচ্ছে আমরা কোনো ফ্যাক্ট গুলো আস্তে আস্তে যদি দেখি, প্রথম জিনিসটা আমরা অবশ্যই বুঝতেছি, সেটা যেটা বলছে অ্যানোডিক প্রোটেকশন ক্যান বি অ্যাপ্লাইড ওনলি টু দ্য মেটাল এন্ড অ্যালয় হুই শো অ্যাক্টিভ পেসিভ বিহেভিয়ার। যাদের অ্যাক্টিভ পেসিভ বিহেভিয়ারটা হচ্ছে আমার ওই
যে মানে স্মল কারেন্ট রেঞ্জ ওটার মধ্যে করা পসিবল শুধুমাত্র ওদের জন্য করা যাবে। যেমন হচ্ছে আমরা বলছিলাম ক্রোমিয়াম, ফেরাম, নিকেল, তারপর হচ্ছে লেড এর কথা বলছি সালফিউরিক অ্যাসিডের জন্য। তো ওই রকম সিস্টেমের জন্য আমরা শুধু অ্যানোডিক পটেনশিয়াল ইউজ করতে পারবো। নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল বা হচ্ছে যেসব ম্যাটেরিয়াল কোরোশন হয় কিন্তু হচ্ছে আপনার অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ারটা দেখায় না, ওদের জন্য কিন্তু অ্যানোডিক প্রোটেকশনটা ইউজ করা যাবে না, ওদের জন্য হয়তো বা ক্যাথোডিক পটেনশিয়ালে যেতে হবে আমার। তো কোরোশন রেট আমরা যেটা বলেছি ক্যাথোডিক প্রোটেকশনে কোরোশন রেটটা জিরো হয়ে যায়, বাট হচ্ছে অ্যানোডিক কোরোশন অ্যানোডিকের জন্য কিন্তু অ্যানোডিক প্রোটেকশনের জন্য এটা কখনোই শূন্য হয় না, বাট অনেক কমে আসে। যেটা হচ্ছে দেখা যায় 10^5 কমে আসছে। নর্মাল যে কোরোশন হওয়ার কথা তার চেয়ে 10^5 হচ্ছে আবার কত রিডিউসেস উইথ অ্যানোডিক প্রোটেকশন। বাট ক্যাথোডিক প্রোটেকশনের জন্য দিস ইজ বেসিক্যালি জিরো, ওখানে কোনো হচ্ছে ওই পার্টে কোনো কোরোশন হয় না, বাট অ্যানোডিক প্রোটেকশন অবশ্যই একটু কোরোশন হবে, খুবই কম। তো যেটা হচ্ছে থ্রোয়িং পাওয়ার হচ্ছে দেখা যায় ক্যাথোডিক প্রোটেকশন থেকে বেশি। আমরা যে বলেছিলাম ক্যাথোডিক প্রোটেকশনে যে ইলেকট্রিক্যালি স্ক্রিনড এরিয়া গুলাতে আমরা ক্যাথোডিক প্রোটেকশন ইউজ করতে পারবো না, ওইটার জন্য আবার হচ্ছে আমরা অ্যানোডিক পটেনশিয়াল ঠিক ইউজ করা যায়। এই থ্রোয়িং পটেনশিয়ালটা যেটা পাওয়ার যেটা সেটা হচ্ছে দূর থেকে মেনটেন করে রাখা পটেনশিয়ালটা অক্সিলারি ইলেকট্রোড দিয়ে, যেটা অ্যানোডিক পটেনশিয়াল প্রোটেকশন অনেক ইজিলি ইউজ করা যায়। তাই দেখা যায় ইলেকট্রিক্যালি স্ক্রিনড এরিয়া গুলাতেও অ্যানোডিক প্রোটেকশন হচ্ছে ইজিলি ব্যবহার করা যায় দূর থেকে। তারপরে একটা জিনিস হচ্ছে অ্যানোডিক পটেনশিয়াল ক্যান নট বি অ্যাপ্লাইড টু দ্য এনভায়রনমেন্ট কন্টেনিং ক্লোরিন কম্পাউন্ড। ক্লোরিন যদি হচ্ছে সলিউশনে থাকে বা এনভায়রনমেন্টে থাকে আমরা হচ্ছে কোনোভাবেই অ্যানোডিক পটেনশিয়ালটা ইউজ করতে পারবো না। এটার হচ্ছে একটা ব্যাখ্যা আছে, কেউ কি জানেন কেন হচ্ছে ক্লোরিন থাকলে আমরা এটা করতে পারবো না কেন? স্যার ক্লোরিন কি ওই ফেরাসের যে লেয়ারটা পরে ওটাকে ডিজলভ করে ফেলে? হ্যাঁ এটাই। তো আমরা নর্মালি পেসিভিটির দুইটা থিওরি ছিল, আপনারা যদি একটু মনে করেন পেসিভিটির দুইটা থিওরি ছিল, একটা অক্সাইড ফিল্ম থিওরি, আর একটা কি ছিল ডিফিউশন থিওরি, অ্যাবজর্পশন থিওরি। অক্সাইড ফিল্ম থিওরি আমাকে কি বলে, পেসিভিটি অ্যাকচুয়ালি অ্যাচিভ করে, ওরা বলে হচ্ছে ওর উপরে প্রথমে একটু কোরোশন হয় কিন্তু কোরোশন হয়ে একটা অক্সাইড লেয়ার ফরমেশন করে, যেমন লেডের জন্য হচ্ছে লেড O2 হতে পারে, দেন হচ্ছে Fe2O3 হতে পারে, এরকম হচ্ছে ফরমেশন হয়। ফেরামের জন্য Fe2O3, ওই লেয়ার গুলো দেখা যায় ওখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে যাতে করে কোনো কি হয় না এনভায়রনমেন্ট থেকে সেপারেট হয়ে যায় এবং এখানে কোনো কোরোশন হয় না। এটা হচ্ছে অক্সাইড ফিল্ম থিওরি বলে। আর অ্যাবজর্পশন থিওরি কি বলে, অ্যাবজর্পশন থিওরি বলে এখানে অক্সিজেন এসে কি করে, অক্সিজেনটা ওয়াটার মলিকিউলকে ডিসপ্লেস করে দেয় এখান থেকে। তো ডিসপ্লেস করে দিলে যেটা হয় ফেরাম Fe2+ হইতো, Fe2+ হয়ে হচ্ছে ওয়াটার ডিজলভ হয়ে যেত, সেটা আর হতে পারে না। এটা অক্সিজেন একটা একটা ফিল্ম তৈরি করে ফেলে আশেপাশে, অক্সিজেন অ্যাবজর্বড হয়ে। তো দেখা যায় কোরোশনটা হচ্ছে কমে আসে এবং পেসিভিটি হচ্ছে অ্যাচিভ করে। এই দুইটা থিওরি ছিল। এখন ক্লোরিন করেটা কি, ক্লোরিন যখন আসে এটা হচ্ছে দেখা যায় যদি হচ্ছে অক্সাইড ফিল্ম থিওরি অনুসারে যায়, ক্লোরিনের হচ্ছে পেনিট্রেশন পাওয়ার হচ্ছে অনেক বেশি, এটা হচ্ছে খুবই স্মল মলিকিউল সো ইট ক্যান পেনিট্রেট দ্য মেটালিক কম্পাউন্ড। তো এটা এসে যেটা করে সেটা হচ্ছে আমরা কি করে ওই ফিল্মটা ব্রেক ডাউন করা যায়, যেমন লেডের জন্য লেড অক্সাইড ফিল্মটা ভেঙে দেয়, ফেরাস সালফেট Fe2O3 মানে ফিল্মটা ভেঙে দেয়, তো এখানে পোর ক্রিয়েট হয়, তো পোর গুলা দেখা যায় পিটিং কোরোশন হতে থাকে, তখন র্যাপিড পিটিং কোরোশন হতে থাকে। আর অ্যাবজর্পশন থিওরি অনুসারে যদি ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে আমার কত ক্লোরিন যখন আসবে সেটা হচ্ছে অক্সিজেনের চেয়ে অ্যাবজর্পশন পাওয়ার ক্লোরিনের হচ্ছে বেশি, হায়ার অ্যাবজর্পশন পাওয়ার আছে। তো ও দেখা যায় এই অক্সিজেন লেয়ার থেকে অক্সিজেনকে সরায় দেয়, ও নিজে অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যাওয়ার কারণে যেটা হয় সেখানে পোরশন শুরু হয়। তো এইভাবে ক্লোরিন অ্যাকচুয়ালি প্যাসিভিটিকে ডিস্ট্রয় করে ফেলে যে কোনো ম্যাটেরিয়ালের জন্য, অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার যাদের আছে এর জন্য। আমরা যতই এখানে কারেন্ট ইম্পোজ করি না কেন যদি হচ্ছে এখানে ক্লোরিন কন্টেনিং কম্পাউন্ড থাকে ও প্যাসিভিটি নষ্ট করবে এবং সিভিয়ার কোরোশন তখন হবে, আগে যতটুকু হইতো ওর চেয়ে আরো বেশি হবে, পিটিং টাইপ কোরোশন হবে। এখন সবচেয়ে বাজে জিনিস হচ্ছে এটা, আমরা কোনো কারণে যদি পটেনশিয়াল স্টেটটা এখানে ফেল করলে যেটা হবে সাথে সাথে এটা হচ্ছে র্যাপিড হচ্ছে আপনার কোরোশন হতে থাকবে ফেল করলে। কারণ আপনার ওই ওই জোনটা থেকে প্যাসিভ জোন থেকে তখন দেখা যাবে চলে গেছে, যেহেতু অনেক হচ্ছে আপনার এখানে পোলারাইজেশন অনেক বেশি ছিল অ্যাকচুয়ালি। তো এখানে যদি পটেনশিয়াল স্টেট ফেল করে সাথে সাথে দেখা যাবে সিভিয়ার হচ্ছে আপনার পিটিং কোরোশন হয়ে যাবে। সো এইটাই হচ্ছে অ্যানোডিক পটেনশিয়ালের মেইন ঝামেলা আর কি। তো ক্যাথোডিক এবং অ্যানোডিক পটেনশিয়াল দুইটি ইউজ করা যায় বিভিন্ন ক্ষেত্রে আর কি। যেমন হচ্ছে আমরা বললাম অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার ওয়ালা মেটাল গুলা যেগুলো অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট, ওখানে হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন ইজ ভেরি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট। তো ওগুলোর জন্য দেখা যায় আমরা অ্যানোডিক পটেনশিয়ালটা অনেক বেশি লেভেলে ইউজ করে থাকি আর কি। যেমন আমরা কনসেন্ট্রেটিক সালফিউরিক অ্যাসিড ট্যাঙ্কের কথা বললাম, হাইড্রোফ্লুরিক অ্যাসিড কন্টেনিং ট্যাঙ্কের কথা বললাম, তো এগুলোর জন্য দেখা যায় আমরা অ্যানোডিক পটেনশিয়াল ইউজ করতেছি। তো অ্যাপ্লিকেশন হচ্ছে এখানেই বললাম এই যে কার্বন স্টিলের জন্য অলিয়াম, এটা হচ্ছে হাই ফিউমিং সালফিউরিক অ্যাসিড তাই না, অলিয়ামটা হাই কনসেন্ট্রেটিক সালফিউরিক অ্যাসিড।
তারপর ফসফরিক অ্যাসিড, এদের জন্য হচ্ছে দেখা যায় ক্যাথোডিক অ্যানোডিক পটেনশিয়াল ইউজ করতেছি। স্টেনলেস স্টিল ইকুইপমেন্ট সালফিউরিক ফসফেটিক মিক্স ফসফরিক এরকমের জন্য ইউজ করতেছি। সো এটা লিমিটেড অ্যাপ্লিকেশন আছে, একদমই নাই সেটা বলা যাবে না, বাট দেখা যায় কি, যদি এটা থিওরিটিক্যালি অনেক ভালো সুন্দর শোনাচ্ছে, বাস্তবে এটার অ্যাপ্লিকেশন কম্পারেটিভলি কম। যেখানে এই যে বললাম বাড়ি থেকে কারেন্ট ইম্পোজ করতে হচ্ছে, সো ইউ হ্যাভ এ ইনস্টলেশন কস্ট, ইনিশিয়াল ইনস্টলেশন কস্ট। সো ওই জিনিসটা অ্যাকচুয়ালি আর তখন মানে বেশি ইউজ করতে চায় না মানুষ আর কষ্টের কথা চিন্তা করে, বা যদি কোনো কারণে ফেল করে পটেনশিয়াল স্টেটটা, দেখা যাবে আমার সম্পূর্ণ ইকুইপমেন্টটা সিভিয়ার ফিটিং কন্ডিশনে দিয়ে ডিস্ট্রয় হয়ে গেছে। তো ক্যাথোডিক অ্যানোডিক পটেনশিয়ালের মধ্যে যদি আমরা ক্লাসিফাই মানে ডিফারেন্সটা দেখি, তো যেটা হয় অ্যাপ্লিকেবিলিটি অফ মেটাল, অ্যানোডিক পটেনশিয়াল শুধুমাত্র আমরা বলছি অ্যাক্টিভ প্যাসিভ মেটালের জন্য ইউজ করতে পারবো, ক্যাথোডিক প্রোটেকশন সব ধরনের ম্যাটেরিয়ালের জন্য ইউজ করা যাবে। কোরোশন দেখা যায় যে আমরা বললাম যে কোনোটার জন্য অ্যাকচুয়ালি করতে পারবো, বাট মোস্টলি আমরা করি অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট, যেখানে হচ্ছে আমরা ক্যাথোডিক প্রোটেকশন করতে পারি না, সেটার জন্য অ্যানোডিক কোরোশন করি। ইনিশিয়াল হাই ইনস্টলেশন থাকে অ্যানোডিক পটেনশিয়ালের জন্য, ক্যাথোডিক পটেনশিয়ালের জন্য অবশ্যই আমরা দেখেছি সেখানে হচ্ছে তেমন ইনস্টলেশন কস্ট একদমই থাকে না স্যাক্রিফিশিয়াল অ্যানোড ইউজ করলে। আর অপারেশন কস্ট এখানে কম্পারেটিভলি কম, কিন্তু এটার জন্য মিডিয়াম থেকে হাই হতে পারে, কারণ ইউ নিড টু রিপ্লেস দ্য স্যাক্রিফিশিয়াল অ্যানোড রিপিটেডলি one after another. So these are the main difficulties with the cathodic potential system that we previously discussed. Another one is the throwing power, তো যেটা আমরা বললাম ইলেকট্রিক্যালি স্ক্রিনড এরিয়াতেও আমরা অ্যানোডিক পটেনশিয়াল ইউজ করতে পারবো, দূর থেকে মেনটেন করতে পারবো, which is not possible with our cathodic protection system. তারপর আমরা লাস্টে যদি বলি অপারেটিং কন্ডিশন ক্যান বি অ্যাকুরেটলি এন্ড র্যাপিডলি ডিটারমাইন্ড ইলেকট্রিক মেজারমেন্ট, কতটুকু হচ্ছে আপনার ফাই ইম্পোজ করতে হবে, পটেনশিয়াল ইম্পোজ করতে হবে, কারেন্ট কতটুকু ইম্পোজ করতে হবে, সেটা তো আমরা দেখেছি ওখান থেকে, দেখে হচ্ছে ইজিলি বের করা যায়। কিন্তু এটা ক্যাথোডিক প্রোটেকশনের জন্য ইজ ডিফিকাল্ট, কারণ আমরা দেখেছি ওখানে কোনো সিগনিফিকেন্ট আমরা ওই মেজারমেন্টটা করতে পারি না, ওখানে তেমন হচ্ছে রেট লো গুলো থাকে না, বা অ্যানোডিক পটেনশিয়ালে সেটা আমরা ইউজ করতে পারি। এটাই হচ্ছে ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশন মানে ডিফারেন্স আর কি দুইটার কোনটার জন্য কি। আমরা কি বুঝতে পারলাম এই ক্যাথোডিক প্রোটেকশন আর অ্যানোডিক প্রোটেকশন সিস্টেম গুলা থিওরির সাথে সাথে? জি স্যার। ওকে। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, তারপর হচ্ছে আমরা পরের স্লাইডে চলে যাব। ওকে স্যার। চ্যাপ্টার 14, আর আমার কাছে যেটা আছে সেই অনুসারে আর কি চ্যাপ্টার 15 থার্ড এডিশনে আর কি, সেটা হচ্ছে আরেকটা প্রিভেনশন মেথড। আমরা হচ্ছে ডিজাইনেরটা দেখেছি, তারপর হচ্ছে আমরা দেখলাম কোনটা দেখলাম, চেঞ্জ অফ ইলেকট্রোড পটেনশিয়াল সেটা দেখলাম, এবং হচ্ছে এখন আরেকটা পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে ইউজ অফ দ্য কোটিং। সো ইউজ অফ দ্য কোটিং যে পার্টের মধ্যে অ্যাকচুয়ালি পড়ে, সেটা হচ্ছে আমরা যে 5টা পয়েন্ট দেখে এসেছিলাম হচ্ছে কি কিভাবে কোরোশন প্রিভেনশন করা যায়, ওই 5টা পয়েন্টের ওয়ান অফ দ্য পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমার কথা সেপারেটিং দ্য মেটালিক ম্যাটেরিয়াল ফ্রম দ্য এনভায়রনমেন্ট। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইউজ অফ দ্য কোটিং। কোটিং করে আমরা যে মেটাল অফ ইন্টারেস্ট আছে যেটা আমার, সেটাকে হচ্ছে আমরা দূর রাখতে চাচ্ছি ফ্রম দ্য অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট আর কোরোসিভ এনভায়রনমেন্ট। সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে বেসিক্যালি ওইটা জিনিসই দেখবো। তো ডিফারেন্ট টাইপ অফ কোটিং হতে পারে, কোটিং বেসিক্যালি একটা লেয়ার ফরমেশন, তাই না, হচ্ছে মেটালের উপর একটা লেয়ার ফরমেশন করব। তো এটা কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে করি সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে উই ক্যান ক্লাসিফাই আর দ্য কোটিং সিস্টেম ইনটু থ্রি টাইপস, ওয়ান ইজ দ্য মেটালিক কোটিং, another one is inorganic, last one is the organic coating. So we'll see the three of those coating system. So first that we'll read today, that is the metallic coating. সো মেটালিক কোটিং এ অনেক ধরনের হচ্ছে প্রসিডিউরাল আছে কি কিভাবে কোটিং করা যায়। প্রথম জিনিসটা হচ্ছে হট ডিপিং মেথড, এটার সাথে আমরা মোটামুটি পরিচিত আছি, সেই হচ্ছে কমন নামটা হচ্ছে গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং ওয়াটার শুনেছি না? জি স্যার, দস্তার প্রদীপ দেওয়া হয়। হ্যাঁ, দস্তার প্রলেপ দেওয়া, দস্তা মানে হচ্ছে জিঙ্কের প্রলেপ দেওয়া, তাই না, ওইখান থেকে নামকরণ করে আসছি গ্যালভানাইজিং সিস্টেম। সো গ্যালভানাইজিং এর যে প্রসিডিওর সেটা হচ্ছে আমরা নাম দিচ্ছি হট ডিপিং মেথড। সেটা হচ্ছে আমরা কি করব, আমরা যে হচ্ছে যে মেটাল অফ ইন্টারেস্ট যাকে হচ্ছে আমরা কোট করতে চাচ্ছি, তাকে হচ্ছে আমরা কত একটা মল্টেন মেটালের সিস্টেমের মধ্যে, এটা জিঙ্কের হতে পারে, জিঙ্ক থেকে গ্যালভানাইজিং নামটা আসছে। তো জিঙ্কের মল্টেন জিঙ্কের মধ্যে হচ্ছে আমরা ইমার্স করব, মানে ডুবাবো চুবাবো,
তারপর হচ্ছে এটা ড্রাই করবো আর কুলিং করবো, শেষ, এতটুকু আমাদের কাজ। এটাকে এর জন্য হট ডিপিং বলতেছি। এর আগে কিছু সারফেস প্রিপারেশন করে নিতে হয়, এটা মোটামুটি সবগুলোর জন্যই করতে হয়। এই যে যত রকম আমরা কোটিং করি না কেন, সবগুলোর প্রথম প্রসিডিউর হচ্ছে সারফেস প্রিপারেশন। সারফেস প্রিপারেশন মানে জাস্ট রিমুভাল অফ দ্য ইম্পিউরিটিস, irregularities, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে দূর করতে যাচ্ছি। সার্ফেসে কোনো যদি ইম্পিউরিটিস থাকে, ইরেগুলারিটিস থাকে, তাহলে দেখা যাবে কোটিংটা আমার ইভেন হচ্ছে না, দ্যাটস দ্য মেইন প্রবলেম। সো ওটার জন্য আমরা দেখে এসেছিলাম ডিজাইনে, আমরা বলেছিলাম কোটিং যদি করি বা হচ্ছে কোনো মানে লেয়ার দেই উপরে, সেটা অবশ্যই যাতে কিসের মতো হয়, হোমোজেনাস হয়। তো ইরেগুলারিটিস এন্ড ইম্পিউরিটিস থাকলে তো ওয়ান ইজ দ্য ডিফিকাল্টি, যেখানে কোটিংটা হবে না, ওই জায়গাটুকুতে হবে না। আর ইরেগুলারিটিস থাকলে দেখা যাবে আনইভেন ডিস্ট্রিবিউশন হচ্ছে। So don't want those things to happen in our final product. So what we do is the surface preparation step. That is, you need to remove all the impurities that is absorbed on your surface, and regulate all the irregularities. So the steps are degreasing system, that is the removal of the oil and grease and those kind of material. We just want to replace those. We just want to clean those. সো এখানে ডিগ্রিজিং এজেন্ট হিসেবে অনেক হচ্ছে সার্ফেস অ্যাক্টিভ এজেন্ট থাকে, ডিটারজেন্ট হতে পারে, আর হচ্ছে অনেক ইন্ডাস্ট্রিয়াল এজেন্ট গুলো থাকে, সেগুলো দেখা সার্ফেস থেকে অয়েল টেল সরায় নেওয়া যায়। রিনসিং মানে ক্লিনিং করা, হচ্ছে ওয়াটার ওয়াশ করা বা অ্যালকোহল ওয়াশ করা। তারপর হচ্ছে পিকলিং। পিকলিং জিনিসটা কি, কেউ বলতে পারবেন পিকলিং কি? পিকলিং হচ্ছে আপনার হচ্ছে অ্যাসিড আর অ্যালকালি সলিউশনে হচ্ছে এটাকে চুবানো। অ্যালকালি এবং অ্যাসিড যেটা করে, আপনার যে ইম্পিউরিটিস গুলো থাকবে সেগুলোর সাথে রিয়েক্ট করে ওগুলোকে সরায় ফেলে। ইম্পিউরিটিস হচ্ছে মেটালিক ইম্পিউরিটিস হতে পারে, সারফেসে হচ্ছে নিকেল টিকেল কোনো কিছু থাকলে ওটা যাতে রিমুভ করে দিতে পারে। তো পিকলিং ইউজ করা হয়, এটা হচ্ছে অ্যাসিড এন্ড অ্যালকালি সিস্টেমের ইউজ করে, সেটা দেখা যাচ্ছে কনসেন্ট্রিক সোডিয়াম হাইড্রোক্সাইড অর সালফিউরিক অ্যাসিড অর নাইট্রিক অ্যাসিড, তো উই ইউজ দোজ কাইন্ড অফ ম্যাটেরিয়াল এজ এ পিকলিং এজেন্ট। সো ওটা করে আবার ক্লিন করবেন। তারপর ফ্লাক্স সলিউশন করা মানে কি, এখানে হচ্ছে আলাদা একটা সার্ফেস অ্যাক্টিভ এজেন্ট গুলো অ্যাড করা হয়, যেটা একটা হাই টেম্পারেচার যখন দিবেন ওগুলো হচ্ছে মেল্টেড হয়ে যাবে, মেল্টেড হয়ে রিপ্লেস করবে ওই মেটালিক কম্পাউন্ড দিয়ে। ফ্লাক্স সলিউশন এর জন্য নর্মালি দেওয়া হয় হোমোজেনাস ডিস্ট্রিবিউশনের জন্য টেম্পারেচার। পরে জিঙ্ক বাতি নিলাম, চুবালাম, রাখলাম কিছুক্ষণ, তারপর কুলিং করলাম। দ্যাটস দ্য থিং। এটা হচ্ছে হট ডিপিং মেথড বলতেছি, ইভেন জিঙ্কের একটা লেয়ার করবে। তারপর ইলেকট্রোপ্লেটিং সিস্টেম, এটা খুবই কমন পরিচিত তাই না? ইলেকট্রোপ্লেটিং সিস্টেম হচ্ছে আমরা দেখেছিলাম কিরকম, কেউ একটা এক্সাম্পল বলতে পারবেন ইলেকট্রোপ্লেটিং কি কি করি আমরা? তার ওই যে মাইক্রোর উপরে যে দেয়া হয় অনেক সময় হুম, যেমন কপারের উপর নিকেলের প্রলেপ দেওয়া হয়, তারপর হচ্ছে লোহার উপর জিঙ্কের প্রলেপ হতে পারে। ওরকম সিস্টেম গুলোকে আমরা বলতেছি ইলেকট্রোপ্লেটিং সিস্টেম। সো এটাতে যেটা করা হয়, একটা সেল ফরমেশন করি তাই না, ইলেকট্রোলাইট সেল। সো যার উপর কোটিং করতে চাই সেটাকে কিসের উপর রাখবো? স্যার ক্যাথোডে। ক্যাথোড, ওকে ক্যাথোড হিসেবে রাখবো, মেটাল অফ ইন্টারেস্ট। আর অ্যানোড হিসেবে রাখবো যাকে দিয়ে হচ্ছে কোটিং করতে চাই। আর সলিউশনে থাকবে যাকে দিয়ে কোটিং করতে চাই, যেমন এটা মনে করেন কপার আছে, কপারের উপর নিকেলের প্রলেপ দিব, সো অ্যানোড হবে নিকেল। আর সলিউশন থাকবে নিকেল সল্ট, তাই না, সেরকম হবে। তো যেটা হবে নিকেল সল্ট গুলো হচ্ছে, এটা তো কি হবে, Ni2+ এ কনভার্ট হবে। এটা ওখানে ইলেকট্রন গ্রহণ করবে, নিকেল 2+ গুলা গ্রহণ করে কি করবে, ওই ডিপোজিটেড হবে কপার সারফেসের উপর। সো দিস ইজ দ্য প্লেটিং কনসেপ্ট। সো এটা করে হোমোজেনাস ডিস্ট্রিবিউশন করা যায়, বাট এটাতে মেইন ঝামেলা হচ্ছে যদি অ্যাপ্রোপ্রিয়েট কারেন্ট ডেনসিটি না রাখতে পারি আমরা, তাহলে দেখা যাবে আনইভেন একটা ডিস্ট্রিবিউশন হতে পারে নিকেল মেটাল গুলা, যেহেতু এটার উপর কোনো কন্ট্রোল নাই, এই ডিপোজিশন গুলো আমাদের কিন্তু কন্ট্রোল নাই। তো সারফেসে যদি হচ্ছে যে পুরা ক্যাথোড সারফেসে যদি ইভেন ডিস্ট্রিবিউশন না হয়, মানে কারেন্টের, যেটা হবে সেটা হচ্ছে আমার আনইভেন একটা হচ্ছে লেয়ার ফরমেশন হবে, সেটা আরো বেশি ঝামেলা আর কি। বাট ইলেকট্রোপ্লেটিং যথেষ্ট ভালো অ্যামাউন্ট ইউজ করা হয় আর কি। পরে যেটা সেটা হচ্ছে মেটাল স্প্রেইং। এটা আমরা জানি, এটার এক্সাম্পল কেউ বলতে পারবেন মেটাল স্প্রেইং হচ্ছে কোথায় কোথায় ইউজ করি? স্যার এটা আমি জানি না। খুবই কমন হচ্ছে, আমরা যে রাস্তার পাশে যে গাড়িগুলা ইয়ে করে না, গাড়ির মধ্যে দেখেন না হচ্ছে সাদা হচ্ছে রং করে, রং কর না ওই, মানে জিঙ্কের একটা প্রলেপ ফেলে আর কি, ওইটা হচ্ছে স্প্রে করতে থাকে গাড়ির উপর, হচ্ছে সুন্দর লেয়ার ফরমেশন হয়। ও আচ্ছা, ওই বুঝলাম জিনিসটা হচ্ছে বুঝলাম। মেটাল স্প্রেইং। তো ওদের কাছে যেটা ডেন্টিং থাকে, পেন্টিং এইরকম কিছু। কি কি ডেন্টিং পেন্টিং বলে এইরকম কিছু স্যার।
আমি হচ্ছে হ্যাঁ ওদের এক্সাক্ট নাম জানি না, যেটা হচ্ছে এটা মেটাল স্প্রিং সিস্টেম আর কি। তো আপনার হচ্ছে ওই গাড়িটাকে কি করে, আপনার প্রথমে হচ্ছে চার্জ করে রাখে, মানে হচ্ছে আপনার সাথে ওটার সাথে ইয়ে করে রাখে, ইলেকট্রিক কানেকশন দিয়ে রাখে। তো ওইটা হচ্ছে পজিটিভ চার্জে থাকে, তো নেগেটিভ চার্জে থাকে। আর আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে স্প্রেয়ার আছে, মেটাল স্প্রেয়ার, ওটাতে হচ্ছে আমরা হট মেটালটাকে হচ্ছে মেল্ট করি, মানে হচ্ছে আপনার স্প্রে গান দিয়ে মেল্টেড মেটালকে হচ্ছে আমরা ড্রপলেট আকারে এয়ারের মধ্যে দিয়ে পাস করি। তো করলে যেটা হয়, মেটাল গুলো তো অ্যাকচুয়ালি পজিটিভ থাকবে, যেমন নিকেল বা হচ্ছে আপনি যদি হচ্ছে জিঙ্কের দেন, এগুলো পজিটিভ আকারে থাকবে। আর যে কার্ডটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ থাকে। তো নেগেটিভ থাকার কারণে দেখা যায় মেটাল গুলো হচ্ছে বোম্বার্ডেন্ট আকারে পড়তে থাকে ওর উপরে গিয়ে। তো এইভাবে সুন্দর করে লেয়ার ফরমেশন হয় ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের কারণে। তো ওই মেটাল স্প্রিং দিয়েও করা যাবে, এটা খুবই সোজা। সেটা হচ্ছে আমরা কত মেটালকে এখানে যে ফ্লেমটা আছে বার্নার ফ্লেমের মধ্যে, ওকে দিয়ে হাই টেম্পারেচার এটাকে ইয়ে করবো, বার্ন করব। বার্ন করলে যেটা হবে, বার্ন না মেল্ট করা আর কি, যেটা হচ্ছে আয়নাইজেশন হয়ে যাবে মেটাল গুলো, এরকম নিকেল 2+, জিঙ্ক 2+, এরকম আয়নাইজেশন হয়। আয়নাইজেশন হওয়ার কারণে আপনার দেখা যাবে, পরেরটা তো বললাম, কার হচ্ছে নেগেটিভলি চার্জ থাকবে, বা হচ্ছে মেটালটা যার উপর হচ্ছে স্প্রে করতে চাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ থাকবে, ওর উপরে পজিটিভ আয়ন গুলো ডিপোজিটেড হতে থাকবে ইলেকট্রো অ্যাট্রাকশনের কারণে। তো এভাবে হচ্ছে ইভেন একটা ডিস্ট্রিবিউশন পাওয়া যায়, এটাকে আমরা মেটাল স্প্রেইং সিস্টেম বলি। তারপর হচ্ছে সিমেন্টেশন, পরের প্রসেসটা হচ্ছে সিমেন্টেশন মেথড। সিমেন্টেশন মেথডটা কি, এটাতে হচ্ছে আমার একটা পাত্রে আপনার দেখা যাবে হচ্ছে বলছে ট্রাম্পিং দ্য ওয়ার্ক ইনটু দ্য মিক্সচার অফ দ্য মেটাল পাউডারের মধ্যে হচ্ছে আপনি রাখবেন, দেন হচ্ছে এলিভেটেড টেম্পারেচার একটা ফ্লাক্স দিবেন, মানে হচ্ছে হাই টেম্পারেচার ফ্লাক্স দিবেন। সিমেন্টের মতো করে প্রলেপ দেওয়া, এর জন্য সিমেন্টেশন নাম দেওয়া হয়েছে। ওতে হচ্ছে মেটালিক গুঁড়াগুলা থাকবে, ওর উপর আপনি বারটা রাখবেন, মেটালটা রাখবেন, তারপর হচ্ছে হাই টেম্পারেচার একটা ফ্লাক্স দিবেন চারদিক বরাবর। যেটা হবে, গুলা ডিফিউজ হয়ে মেটাল আয়ন গুলা ডিফিউজ হয়ে পরে দেখা যাবে উপরে লেয়ার ফর্মেশন হয়ে গেছে। দ্যাটস হাউ দ্য সিমেন্টেশন ইজ ডান। তারপর হচ্ছে পরের স্টেপটা হচ্ছে কোটিং বাই গ্যাস ফেজ রিয়েকশন করে হচ্ছে আপনার করা যেতে পারে। সেখানে যেটা করি সেটা হচ্ছে ক্রোমিয়াম ক্লোরাইডের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ক্রোমিয়াম ক্লোরাইড ভোলাটাইলাইজড এন্ড পাসড ওভার দ্য স্টিল, মানে হাই টেম্পারেচার দিয়ে পাস করলে, এটা ফ্লেমের মধ্যে দিয়ে পাস করলে এটা ভোলাটাইলাইজড হয়ে আপনার হচ্ছে দেখা যাবে রিয়েকশন করতে থাকবে। তো অ্যারাউন্ড 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা যেটা হবে, মনে করেন হচ্ছে আমার একটা মেটাল আছে, ফেরাম মেটাল, জিঙ্ক স্টিল আছে আর কি, সেটার উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাচ্ছি। দেখা যাবে এটাকে একটা হাই টেম্পারেচার চেম্বারে আমরা ইমার্স করলাম, সেখানে হচ্ছে আমরা ক্রোমিয়াম ক্লোরাইডের সল্ট যেটা, সেটা হচ্ছে পাস করলাম ভোলাটাইলাইজড অবস্থায় ভ্যাপর ফেজে দিলে যেটা হবে সেটা হচ্ছে, আমরা তো বললাম কিছুক্ষণ আগে, এটা অ্যাকচুয়ালি ক্রোমিয়াম 3+2+ আকারে থাকবে, এবার হচ্ছে ভোলাটাইলাইজড হয়ে আয়ন ফরমেশন করবে। আয়ন ফরমেশন করার কারণে যে সারফেস বরাবর তখন হচ্ছে ও রিয়েক্ট করে ফেলবে। আগের গুলা কিন্তু রিয়েক্ট করতেছিল না, জাস্ট সারফেস ডিপোজিটেড হচ্ছিল, এটা রিয়েক্ট করবে। রিয়েক্ট করে যেটা করবে, ক্রোমিয়াম ফেরাম অ্যালয় ফরমেশন করবে, আপনারা এটা জানেন। তো ক্রোমিয়াম ফেরাম অ্যালয় যেটা করে সেটা হচ্ছে সারফেস এরকম একটা লেয়ার করে, যেহেতু এটা ভিতরে ঢুকতে পারবে না, শুধুমাত্র সারফেস ফেনোমেনা, সারফেস এরকম একটা থিন লেয়ার ফরমেশন করবে, সেটাই হচ্ছে আমার সেই কোটিংটা। তো এখানে দেখেন রিয়েকশনটা দেওয়া আছে, ক্রোমিয়াম ক্লোরাইড ফেরামের সাথে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে ফেরাম ক্লোরাইড করে, এবং ক্রোমিয়াম যে মেটাল থাকে সেটা হচ্ছে অ্যালয় হিসেবে থাকে ক্রোমিয়াম ফেরামের সাথে। তো ওটা লেয়ার ফরমেশন করে, এবং ক্রোমিয়াম ফেরাম অ্যালয় যেটা, সেটা হচ্ছে হাইলি রেজিস্ট্যান্ট টু কোরোশন। সো এটা কোরোশন রেজিস্টিভ একটা হচ্ছে লেয়ার ফরমেশন এখান থেকে করে আর কি। এরপরের জিনিসটা এটা একটু কাইন্ড অফ ডিফারেন্ট, সেটা হচ্ছে কোটিং বা কেমিক্যাল রিডাকশন। এটাকে বলি ইলেকট্রোলেস প্লেটিং বলি। একটা ইলেকট্রোপ্লেটিং, এটা আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি, বাট এটা হচ্ছে ইলেকট্রোলেস প্লেটিং। এটা সম্পর্কে কারো আইডিয়া আছে, ইলেকট্রোলেস প্লেটিংটা কিরকম ভাবে হয়? নাই স্যার। না স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রোলাইট স্প্লিটিং এর কনসেপ্টটা হচ্ছে, আপনার এখানে কোনো বাইরে থেকে এক্সটার্নাল কারেন্ট প্রোভাইড করতে হবে না, কোনো হচ্ছে অ্যানোড ক্যাথোড ফরমেশনও করতে হবে না। আপনি হচ্ছে একটা সলিউশন নেবেন, যেটা দিয়ে কোটিং করতে চাচ্ছেন ওই ওই সলিউশন নেবেন। যেমন আমরা মনে করি, এখানে মনে করেন আপনার ফেরামের উপর হচ্ছে আপনার নিকেলের প্রলেপ সৃষ্টি করতে চাচ্ছেন। যেটা হবে, ওই ফেরামটা হচ্ছে আগে ইমার্স করতে হবে, না নিকেলের উপরই চিন্তা করেন, নিকেলের উপর নিকেলের হচ্ছে প্রলেপ তৈরি করতে চায়। ফেরামও হতে পারে, যে কোনো গুণই হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওই মেটালটা ইমার্স করব, একটা সলিউশন নিব, যাকে প্রলেপ দিতে চাচ্ছি, যার উপর মানে যে জিনিসটা দিয়ে প্রলেপ দিতে চাচ্ছি, সাপোজ লাইক ইট নিকেল, সো নিকেল সালফেট হতে পারে, ওই সলিউশন নিলাম। তো এটা এটা অটোমেটিক্যালি রিডিউসড হয়ে যায়, যেমন হচ্ছে নিকেল 2+ আপনার অটোমেটিক্যালি মানে রিডিউসড হবে অক্সিডাইজিং রিডাকশন রিয়েকশনের মাধ্যমে। Let's omit the electron from here, so it will be nickel. সো নিকেল তখন এই উপরে হচ্ছে কেমিক্যাল রিডাকশনের মাধ্যমে এই ডিপোজিটেড হতে থাকবে। এখন এটা তো নিজে নিজে কেমিক্যাল রিডাকশন হবে না, সাথে তো অবশ্যই কিছু দিতে হবে, যেটা হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট ওর সাথে দিতে হবে।
যেটা ইলেকট্রন প্রোভাইড করবে, যাতে করে নিকেল যে সলিউশনে নিকেলটা আছে, নিকেল 2+ গুলা, সেটা হচ্ছে কেমিক্যালি রিডিউসড হয়ে নিকেল মেটাল ফর্মেশন করে, এবং এটা কম্পাউন্ড গুলা যাতে করে হচ্ছে লেয়ার ফর্মেশন করতে পারে। ওই রিডিউসিং এজেন্ট গুলা যেটা হয় তা হাইপোফসফেট সল্ট হতে পারে, ফসফেট সল্ট। আমরা যদি ফুল রিঅ্যাকশনটা দেখি এটা কিরকম ভাবে হয়, শুধুমাত্র কেমিক্যালি হয়। মনে করেন হচ্ছে সলিউশনে আছে আমার নিকেল, নিকেল 2+ আছে, সাথে হচ্ছে হাইপোফসফেট সল্ট ইউজ করছেন আপনার, সাথে পানি আছে। আমি ফুল রিঅ্যাকশনটা লিখছি। যেটা ফর্মেশন করবে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে ইলেকট্রন দিবে, নিকেলকে 2টা ইলেকট্রন দিবে, নিকেল ওই দুটো গ্রহণ করবে, উৎপন্ন করবে কি হচ্ছে নিকেল প্লাস, ওটা হচ্ছে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতেছে, ও কনভার্ট হবে ফসফরিক অ্যাসিড কম্পাউন্ড হিসেবে, H2PO4 হিসেবে অর্থোফসফেটে কনভার্ট হবে। এটা হচ্ছে হাইপোফসফেট এন্ড দিস ইজ দ্য অর্থোফসফেট, অর্থোফসফেটে কনভার্ট হবে। সো অর্থোফসফেটে কনভার্ট হলো, সাথে হচ্ছে আপনার কিছু হচ্ছে এটা অ্যাসিডিক কম্পাউন্ড হয়ে যাবে, ফসফেট উৎপন্ন করবে, সলিড ফসফেট ডিপোজিট হবে এবং হাইড্রোজেন ফর্মেশন করবে গ্যাস হিসেবে। সো দিস ইজ দ্য রিঅ্যাকশন দ্যাট অ্যাকচুয়ালি টেক প্লেস ইন ইলেকট্রোলাইট প্লেটিং। সো এখানে আমার বাইরে থেকে কোনো কারেন্ট প্রোভাইড করতে হচ্ছে না, নিকেল সল্ট আছে বা হচ্ছে যে রিডিউসিং সল্ট আছে সেটা, সাথে হচ্ছে একটা রিডিউসিং সল্ট আপনি ইউজ করতেছেন, ওই সল্টটা নিজেরা নিজেরা রিয়েকশন করে এই মেটাল নিকেল উৎপন্ন করবে, যেটা হচ্ছে যে মেটালটা আপনি দিয়ে রাখছেন সেটার উপর প্রলেপ হতে থাকবে। এই রিয়েকশনটা ক্যাটালাইজ করে নিকেল নিজেই, একজন এটাকে অটো ক্যাটালাইটিক রিয়েকশনও বলে। তো আপনাকে সেখানে আগে থেকে কিছু নিকেল একটু প্রোভাইড করে দিতে হবে, যাতে করে হচ্ছে অটো ক্যাটালাইটিক রিয়েকশনটা হতে পারে। এটার বেসিক সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে নো ইলেকট্রিসিটি, কোন ইলেকট্রিসিটি দরকার হচ্ছে না। তারপর হচ্ছে যেগুলো নন কন্ডাক্টিং মেটাল যদি হয়, যেটা ইলেকট্রোপ্লেটিং করা যেত না, ক্যান বি কোটেড। নন কন্ডাক্টিং মেটাল গুলাকে কিন্তু আপনি আগে ক্যাথোডে কনভার্ট করতে পারতেন না, যাতে করে ওখানে ইলেকট্রোপ্লেটিং করা যাচ্ছিল না, কিন্তু এখানে কিন্তু করা যাবে, কারণ এখানে কোনো হচ্ছে ইলেকট্রন কন্ডাকশনের কোনো ব্যাপার নাই, ডাইরেক্ট কেমিক্যাল রিডাকশনের মাধ্যমে, রেডক্স রিঅ্যাকশনের মাধ্যমে শুধু ডিপোজিটেড হচ্ছে, সো সেটা ইউজ করা যেতে পারে। এবং যে কোনো মেটাল গুলাকে এটা হাই মানে হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এ যেটা হতো সেটা হচ্ছে আমার কত যে যার উপর প্রভাব দিতে চাচ্ছি সেটা অবশ্যই কি হতে হবে, ক্যাথোডিক দিকে থাকতে হবে, মানে হচ্ছে আপনার মোর নোবেল দিকে থাকতে হবে, ওর উপর হচ্ছে ডিপোজিটেড করা যেত। কিন্তু এটার জন্য এরকম কোনো কন্ডিশন নাই, অল মেটালস ক্যান বি ইউজড, যে কোনো মেটালই হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারবেন প্লেটিং এর জন্য। বুঝতে পারছি সবাই ইলেকট্রোলাইট প্লেটিংটা, প্রিন্সিপালটা? জি স্যার, এইবার বুঝতেছি। ওকে। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আয়ন ইমপ্লিন্টেশন মেথড, ওইটা হচ্ছে একদমই ইজি, সেটা একটা স্প্রে গান টাইপ থাকে, একটা চেম্বার আছে, ওয়ার্ক চেম্বার থাকবে। তো ওয়ার্ক চেম্বারের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমরা ইন্টারে কিছু ম্যাথ ছিল, ওরকম ম্যাথ করতাম যে আয়ন গুলাকে অ্যাক্সেলারেট করলে একটা ভোল্টেজ দিতে হয়, তখন আয়ন গুলা হচ্ছে বোম্বার্ড অবস্থায় হচ্ছে মেটাল চেম্বারের উপর পড়বে। তো এটা হচ্ছে মেটাল হচ্ছে আপনার আয়ন ইন দ্য ভ্যাকিউম, এই চেম্বারটা হচ্ছে কমপ্লিটলি ভ্যাকিউম চেম্বার থাকবে, এখানে কোনো হচ্ছে এক্সটার্নাল ইয়ে থাকবে না, আয়ন্স থাকবে না, নাহলে হচ্ছে এখানে আয়নের যে লেয়ার ফর্মেশন হওয়ার কথা মেটালটার উপর সেটা হবে না। তো এই দেখা যায় এখান থেকে হচ্ছে হাই ইলেকট্রিক চার্জ আমরা প্রোভাইড করি, তো এটা পাস করবে ওই ইলেকট্রিক চার্জ চেম্বার দিয়ে, তখন হাই ভেলোসিটি পায়, অ্যাক্সেলারেশন কলাম বলতেছি, এখানে হচ্ছে হাই পটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়, যাতে করে মেটাল গুলো খুব দ্রুত হচ্ছে যেতে পারে। দেখেন এটা 135K ইলেকট্রন ভোল্ট, কিলো ইলেকট্রন ভোল্ট এখানে অ্যাপ্লাই করি, তো এটা হচ্ছে অ্যাক্সেলারেশন খুবই হাই হয়। তো স্ক্রিনিং করে দেখা যায় হচ্ছে ইউনিফর্মের জন্য স্ক্রিনিং করা হয় আর কি, যাতে হচ্ছে ইরেগুলার যে হচ্ছে বোম্বার্ড মেটাল গুলো আসতেছে সেগুলো সরে যায়। সো গুলা গিয়ে এগুলো মেটাল উপর বোম্বার্ড অবস্থায় পড়তে থাকে এবং উপরে একটা লেয়ার ফর্মেশন করতে থাকে, আয়নের লেয়ার, মেটালিক আয়নিক লেয়ার। সো এরকম হচ্ছে আয়ন বোম্বার্ডমেন্ট করা যায়। সো এইগুলো হচ্ছে আমার মানে মেটাল কোটিং, মেটালকে হচ্ছে কোট করার, এই যে মেটালিক কোটিং কোট করার হচ্ছে প্রসিডিওর। আমরা হট ডিপিং দেখেছি, ইলেকট্রোপ্লেটিং দেখেছি, মেটাল স্প্রে এর কথা বললাম, সিমেন্টেশন আছে, কোটিং বাই গ্যাস ফেজ রিয়েকশন আছে, অ্যালাই ফর্মেশন করা, তারপর ইলেকট্রোলাইট প্লেটিং এর কথা বললাম, তারপর আয়ন ইমপ্লিন্টেশন দেখলাম। এখন একটা হচ্ছে জিনিস, আমরা এখানে অনেক ধরনের মেটাল দিয়ে হচ্ছে কোট করতেছি, কোনো মেটাল এখানে নোবেল হিসেবে কাজ করতে পারে, কোনোটা স্যাক্রিফিশিয়াল হিসেবেও কাজ করতে পারে। যেমন আমরা কিছুক্ষণ আগে বললাম আমরা হচ্ছে জিঙ্ক গ্যালভানাইজিং করতেছি, স্টিলের উপর হচ্ছে জিঙ্কের একটা লেয়ার আছে তাই না, সেটার কথা বললাম। তো জিঙ্ক দেখা যায় হচ্ছে আমার কি ইয়ের চেয়ে হচ্ছে আয়রনের চেয়ে বেশি হচ্ছে ইয়ে না, মানে হচ্ছে অ্যাক্টিভ মেটাল না, জি স্যার। জি ও স্যার, অ্যানোড মোর হিসেবে, রিঅ্যাক্টিভিটি।
ও অ্যানোড হিসেবে কাজ করতে পারে। আর হচ্ছে আপনার এই ফেরামটা হচ্ছে তখন প্রোটেক্টেড থাকে। সো আপনি যদি ফেরামের উপর হচ্ছে জিঙ্কের লেয়ার ফরমেশন করেন, সাপোজ লাইক দিস ইজ আওয়ার জিঙ্ক কলাম, সো লেটস টেক এ ডিফারেন্ট পেন, রেড ওয়ান। ওকে, সো এরকম করে হচ্ছে কোটিং করলেন আপনি, ধরে দিলেন এই যে ইনিশিয়াল স্টেজ ছিল এরকম, এরকম হচ্ছে লেয়ার লেয়ার ছিল, কোটিংটা এখানে এরকম ছিল। তো আমরা এই কোটিংটা করলাম, এখানে যেটা হবে সেটা হচ্ছে ফেরামটা আর এই লেয়ার গুলো হচ্ছে জিঙ্কের। তো আপনার এটা হচ্ছে কোরোশন, কোরোশন এনভায়রনমেন্ট, এটা হচ্ছে এনভায়রনমেন্টটা আছে। তবে যেটা হবে এখানে জিঙ্কটা হিসেবে কি হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে কাজ করবে, তাই না? জিঙ্ক হচ্ছে জিঙ্ক 2 প্লাস 2 ইলেকট্রন ফরমেশন করবে। আর ফেরামটা এখানে ক্যাথোড হয়ে যাবে। ওই যে আমরা স্যাক্রিফিশিয়াল অ্যানোড সিস্টেমের কথা বললাম, এই কোটিংটা অ্যাকচুয়ালি ওই টাইপ হিসেবে কাজ করতে থাকবে। মানে হচ্ছে আপনার জিঙ্কটা হচ্ছে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, এই যে দেখেন এই যে ক্ষয়প্রাপ্ত হয়ে যে আগের ছবিটা যেরকম ছিল ইনিশিয়াল ছবিটা, এরকম হয়ে যাবে। আস্তে আস্তে সাইড গুলো ক্ষয় হচ্ছে, কিন্তু যেহেতু এখানে ফেরাম আপনি ক্যাথোড হিসেবে কাজ করতেছেন, যেটা আমার মেটাল অফ ইন্টারেস্ট, ওটার কিন্তু কোনো কোরোশন এখানে হচ্ছে না। যে লেয়ারটা আছে, আমরা যে মেটালিক লেয়ারটা দিয়েছি জিঙ্কের, সেটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো দিস আর দ্য থিংস, এটা হচ্ছে আমরা স্যাক্রিফিশিয়াল কোটিং বলতেছি। আরেকটা পার্টে যদি আমরা যাই, সেটা হচ্ছে নোভেল কোটিং। সো আপনি এই ফেরামের উপরে যদি এখন নিকেল দিয়ে কোটিং করেন, এখানে হচ্ছে ফেরাম আর কোটিংটা হচ্ছে নিকেলের, নিকেল এখানে কি হিসেবে কাজ করবে বলতে পারবেন, অ্যানোড না ক্যাথোড? স্যার শোনা আচ্ছা, যাইতেছে না স্যার। এখন শোনা স্যার যাচ্ছে? নিকেল, স্যার জি স্যার। নিকেল যেহেতু উপরে আছে তার মানে নিকেল হচ্ছে স্যার ইয়া থাকবে। টেবিলটা দেখে দেখি, নিকেল নর্মালি হচ্ছে হ্যাঁ, ফেরামের উপর, টেবিলই স্যার, টেবিলের কথাই বললাম হ্যাঁ স্যার। নর্মালি উপরে থাকে, ফেরাম নিচে থাকে। তো স্যার ফেরাম হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে আর নিকেল হচ্ছে কি ক্যাথোড হিসেবে কাজ করবে, তাই না? এরকম সিস্টেম। এখন এটা দিয়ে জি যদি স্যার। কোড করছি, এখন ঝামেলাটা হচ্ছে এই যদি কোনো প্রকার পোরোসিটি ওখানে থাকে, নিকেল দিয়ে হচ্ছে আমরা লেয়ার লেয়ার ফরমেশন করছি, কিন্তু এখানে যদি কোনো পোরাস অঞ্চল থাকে, দেখা যাবে এনভায়রনমেন্টের কারণে ওগুলোতে পিচিং কোরোশন গুলা হচ্ছে ওই ফাঁকা স্থান দিয়ে বা পোরস স্থান দিয়ে এসে এই কোরোশনটা করবে, স্টিলের কোরোশন হতে থাকবে। সো এটা হচ্ছে ডেট্রিমেন্টাল হয়ে গেল। কোটিং করছি কিন্তু তারপরে হচ্ছে দেখা যাচ্ছে কি এখানে কোরোশন হচ্ছে, মানে সাইড গুলাতে, মানে যে ফাঁকা জায়গাতে আছে। তাহলে আমরা যখন নোবেল মেটাল দিয়ে কোটিং করব, তখন মাথায় রাখতে হবে কোনো রকম যাতে হচ্ছে আপনার সারফেস পোর না থাকে, নো পোর বা ইররেগুলারিটিস না থাকে, হোমোজেনাস যাতে হয়। যদি ইররেগুলারিটিস থাকে তাহলে দেখা যাবে কি এই পার্ট গুলাতে সেখানে কি কোরোশন হতে থাকবে, কিন্তু সেটা হচ্ছে আমার ইয়ের জন্য হয় না। মানে হচ্ছে এই যে আপনার যে হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোড কোটিং, যে জিঙ্ক ক্যাডমিয়াম অন স্টিল, এগুলোর জন্য হবে না। So আমরা যদি নিকেল আর্জেন্টাম কপার এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখা যায় মেটাল ফেরামের উপর কোটিং করে, তো এটা হচ্ছে নোবেল কোটিং হবে। আর যদি জিঙ্ক আর ক্যাডমিয়াম দিয়ে কোটিং করি, সেটা হচ্ছে আমার কত হবে, স্যাক্রিফিশিয়াল কোটিং হবে। দুটি করা যাবে, কোনো সমস্যা নাই। নোবেল মেটাল যেটা যদি আমরা ইউজ করি, দেখা যাবে হচ্ছে সব যদি পোরাস পার্ট না থাকে, এগুলো সব যদি কাভার্ড থাকে, হোমোজেনাস থাকে, তখন তার কোরেশন হবে না। সো ওইটাও করা যাবে, কিন্তু যখন আমরা নোবেল কোটিংটা করব তখন আমাদের মাথায় রাখতে হবে যাতে করে ইরেগুলারিটিস না থাকে। যদি ইরেগুলারিটিস থাকে, উল্টো আরো ভাব বেশি কোরেশন হতে থাকবে। সো আমরা উল্টো আরো এখানে একটা সেল ফরমেশন করে দিচ্ছি। আর যদি হচ্ছে স্যাক্রিফিশিয়াল কোটিং করি, ওইখানে তেমন কোনো সমস্যা থাকে না। ওই যে আমার হচ্ছে কোটিংটা থাকবে সেটা হচ্ছে আস্তে আস্তে ডিগ্রেড করতে থাকবে, ওইটাকে আমাদের কিছুদিন পর হয়তো রিপ্লেস করতে হবে আর কি। সো দুইটারই ড্রব্যাক আছে। এটা নোবেল কোটিং করলে আপনার কোনোদিন রিপ্লেস করার দরকার নাই, যেহেতু এটা তো কোনো ক্ষয় হচ্ছে না। বাট পোরোসিটি গুলো হচ্ছে একদম হোমোজেনাস থাকতে হবে, পোরাস অঞ্চল থাকা যাবে না। আর যদি স্যাক্রিফিশিয়াল করেন, পোরোসিটি ইরেগুলারিটিস থাকলে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে ওইটা কোটিংটা হচ্ছে ক্ষয় হতে থাকবে ক্যাথোড মানে অ্যানোড হিসেবে। কিন্তু ইউ নিড টু রিপ্লেস দ্য থিং, ইউ নিড টু রিপ্লেস দ্য হোল কোটিং সিস্টেম আফটার সার্টেন ইয়ার্স অর হচ্ছে টাইম। সো এটাই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য আর কি। বুঝতে পারছি নোবেল কোটিং আর স্যাক্রিফিশিয়াল কোটিং এর পার্থক্য, বা কোনটা কখন ইউজ করব বা কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। জি স্যার। ওকে, আজকে আমরা এই পর্যন্তই থাকবো। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন আরো বাকি যে পার্ট গুলো আছে সেগুলো সম্পর্কে হচ্ছে দেখবো।